This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 9টা, আর 9টা মানেই ফার্স্ট ব্রেক এট 9। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কসবাকাণ্ডে ধৃত মনোজিতের আরো কুকীর্তি প্রকাশ্যে। কসবাকাণ্ডে ধৃত মনোজিৎ টিএমসিপি নেতা, তার আরো কুকীর্তি প্রকাশ্যে আসে। আগেও মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ডিটেল নেব, কারা এই অভিযোগ করেছিলেন, কোন সময় উঠেছিল, তারপরে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, দলের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা। সুমন আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী সুমন। দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র সে কিন্তু মানে রেগুলার অফেন্ডার। এই নয় যে প্রথমবার তার সঙ্গে অপরাধের নাম জড়ালো, এর আগে আমরা একাধিক অভিযোগ তুলে ধরেছি। কিন্তু এখন যে এক্সক্লুসিভ তথ্য টিভি9 বাংলা দিতে চলেছে তা কিন্তু বিস্ফোরক। তার কারণ এর আগে 3 জন মেয়ে তারা কিন্তু এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যৌন হয়রানি এবং শ্লীলতাহানির অভিযোগ করেছে। তার মধ্যে 2 জন মেয়ের অভিযোগের ভিত্তিতে মেডিকেল হয়েছিল এনআরএস মেডিকেল কলেজে, 164 পর্যন্ত হয়েছিল, কিন্তু তারপরেও এই মনোজিৎ মিশ্র রেহাই পেয়ে যায়। শুধু তাই নয়, 2013 সাল নাগাদ যখন মনোজিৎ মিশ্র সবে কলেজে ভর্তি হয়েছে, তখন কালীঘাটে 2 ক্যাটারিং কর্মীর আঙুল কেটে নেওয়ার অভিযোগ ছিল এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। তখন উড়িষ্যায় গিয়ে গা ঢাকা দিয়ে বসেছিল এই মনোজিৎ মিশ্র। তখন তার ছাত্রাবস্থা থেকে ছাত্রপদ বাতিল করা হয়, সাসপেন্ড করা হয় তাকে, তার অ্যাডমিশন ক্যান্সেল করা হয়। কিন্তু তারপরে 2017 সাল নাগাদ ফের ফিরে আসে এই মনোজিৎ মিশ্র এবং তখন তার রিঅ্যাডমিশন হয়। 2017 সালে রিঅ্যাডমিশন হওয়ার পর 2018 সালে আবারও শ্লীলতাহানির অভিযোগ ওঠে এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায় জিবি রেজলিউশন করে এই মনোজিৎ মিশ্রর কলেজে ঢোকা বন্ধ করেছিলেন। বলা হয়েছিল শুধু সঙ্গে তো সুমন যার কথা বলছিলে, তৎকালীন প্রিন্সিপাল দেবাশিস চট্টোপাধ্যায়, তার স্ত্রী, তার পরিবার কি বলছেন একবার শোনাই। সুমন, তোমার কাছে আবার আসবো, সঙ্গে থাকো। কলেজে ভীষণই নানান রকম ভাবে করতো, প্রবলেম ক্রিয়েট করতো। মানে প্রিন্সিপালকে তো ভীষণ ভাবে মানে হয়রানি করতো মানসিক ভাবে, এভাবে মানে ওর ভীষণ উপদ্রব বরাবরই ছিল। এবং যার জন্য আমার হাজবেন্ড যখন প্রিন্সিপাল ছিলেন, ওকে বিভিন্ন সময় ওর অত্যাচারে মানে হয়ে উনি অনেক ব্যবস্থা নিয়েছিলেন। মানে অনেক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওর বিরুদ্ধে ছিল এবং ওকে কলেজে আসাও বন্ধ করে দিয়েছিলেন। অকারণ হেনস্থা, মানে কারণে অকারণে, মানে ভর্তির জন্য, বেআইনি ভর্তির জন্য চাপ, বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে অবৈধভাবে কলেজের টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া, সব রকমই ও করতো আর কি। মানে 2টো জায়গায় 2টো ইউনিভার্সিটির আন্ডারে ও সেম সময়ে সেম সেশনে ও ভর্তি হয়েছিল, মানে যেটা একেবারেই বেআইনি। অনেকবারই ওর বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে এবং এইভাবে তখন কিছুদিন ওর আশা কলেজে বন্ধ করা গেছিল। মানে তৎকালীন সময়ে ও ছাত্র ছিল এবং তখনও ওর অ্যাক্টিভিটি গুলো কলেজে ভীষণই মানে ছাত্রসুলভ কোনো কালেই ছিল না এবং সবটাই অসামাজিক কার্যকলাপের সঙ্গে ও যুক্ত ছিল। সুমন, এই যে মনোজিৎ, তার বিরুদ্ধে শুধুমাত্র মৌখিক অভিযোগই নয়, তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল সেই সময়, আজ থেকে কত বছর আগে দেখো। তারপরেও তার বিরুদ্ধে তার অর্গানাইজেশন কোনো ব্যবস্থা নিয়েছিল কি? দেখো, যেটা জানা যাচ্ছে এই 2018 সালের যখন এই অভিযোগ উঠছে, সে যখন কলেজে ফিরে আসছে, তারপরে সে দক্ষিণ কলকাতার অর্গানাইজেশনের সেক্রেটারি হয়েছিল। ব্যবস্থা নেওয়ার মতো দূরের কথা, কোথাও পদোন্নতি হয়েছিল। আর আমার কাছেই অন্তত 6টা এফআইআর রয়েছে যেখানে এই মনোজিৎ মিশ্রের নাম নথিভুক্ত করা হয়েছে এবং সেই এফআইআর গুলো পুলিশ করেছে। 164 হয়ে গেছে শুভজিৎ, তারপরে ব্যবস্থা হয়নি। তুমি বুঝতে পারছো, শ্লীলতাহানির অভিযোগ সেখানে 164 রেকর্ড হচ্ছে, তারপরে ব্যবস্থা হচ্ছে না। এই 2022 সালে যখন ওর সাসপেনশন উঠে গেল, 2023 সালে ফের কলেজে এসে দাপাদাপি শুরু করলো এই মনোজিৎ মিশ্র। 23 সালেও একটি মেয়ে শ্লীলতাহানির অভিযোগ করে, 23 সালেও গুন্ডা দিয়ে ছাত্র পেটানোর অভিযোগ ওঠে, 24 সালে অভিযোগ রয়েছে, আর এটা 25 সাল। অর্থাৎ প্রত্যেক বছর অপরাধ সংগঠিত করে গেছে মনোজিৎ মিশ্র। থানা চোখ বন্ধ করে থেকেছে, অর্গানাইজেশন
অর্গানাইজেশনও চোখ বন্ধ করে থেকেছে। এটাই কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা। সঙ্গে থাকার এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে মনোজিৎ, তার মাথায় কার হাত ছিল, কোন প্রভাবশালীর হাত ছিল? দিনের পর দিন এই ছাত্র নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে, তারপরেও তার অর্গানাইজেশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেয়নি? পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি? আর এবার যে তথ্য আপনাদেরকে দেব, চমকে যেতে পারেন। কলেজের সিসিটিভি ফুটেজ, কলেজের যে সিসিটিভি, সেই ফুটেজেও অ্যাক্সেস ছিল এই মনোজিতের হাতে। চাঞ্চল্যকর দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের একজন অস্থায়ী কর্মী। কার মদতে এত প্রভাব মনোজিতের? যখন তখন কিভাবে কলেজে ঢুকে একের পর এক কুকীর্তি করত? মাথায় কারো হাত না থাকলে এত দুঃসাহস পায় কোথা থেকে? এমনই একাধিক প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই জেনারেল সেক্রেটারি সৃজন ভট্টাচার্য। সৃজন, শুভজিৎ রয়েছি। সৃজন, এই খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা সংবাদ মাধ্যম নজর রাখছি। যে খবর একটু আগে আমাদের সহকর্মী সুমন ব্রেক করলো, যে এর আগে বহুবার মৌখিক অভিযোগ নয়, থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এই ছাত্রনেতার বিরুদ্ধে, তারপরে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সে যে রাজনৈতিক দল করে সেই সংগঠন কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি তার পরবর্তী সময় সংগঠন তাকে প্রমোশনও দেয়। সৃজন, ওর নামে অজস্র এফআইআর আছে, তাতে ভাঙচুর থেকে শুরু করে আমি যতদূর জানি শ্লীলতাহানি ধরনের অভিযোগও যথেষ্ট আছে। ও মাঝে কলেজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তারপরে আবার বোধহয় 2017 সালে বেরোলো কলেজ থেকে এই ধরনের একটি অভিযোগের কারণেই। আবার যখন ভর্তি হলো তখন সেই ভর্তিটাও রহস্যজনক। সাধারণ নিয়মে ভর্তি হয়েছিল কিনা আপনারা খোঁজ নেবেন। এই যে টানা 10 বছর ধরে তৃণমূলের এক বিধায়কের হাত ছিল মাথায়, তারপরে তৃণমূলের অন্যান্য সব বড় বড় নেতারা, সংগঠন সবাই মিলে একে প্রতিপালন করে গেল, এবং এখনো দাঁড়িয়ে সংগঠনের নেতারা প্রেসমিট করে দেখাচ্ছে যে অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে। এই ধরনের ঘটনা, তার অভিযোগ, তার অভিঘাত, ক্যাম্পাসের ভিতরে এই স্পর্ধা, এই তো তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং তৃণমূল তো এই জিনিসই তৈরি করে চলেছে প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রতিটা ক্যাম্পাসে, প্রত্যেকটা ক্যাম্পাসে পশ্চিমবঙ্গে এই ধরনের মনোজিৎ আছে। এদের কড়া শাস্তি হওয়া দরকার, এবং শিক্ষা ক্ষেত্রকে এইভাবে ধ্বংস করাটা, তৃণমূলের মজা হচ্ছে ওরা বিপদে পড়লেই ব্যক্তিকে আলাদা করে দেয়। এখন বলছে যে না, মনোজিৎ আমাদের কেউ না, এই বলে চালানোর চেষ্টা করেছিল শুরুতে খানিকক্ষণ। তা ওরা পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিভিন্ন কেসে আমরা দেখেছি, বলে যে না উনি করেছেন, দল ওনাকে, দলের কোনো দায়িত্ব নেই। আমরা বলছি নির্দিষ্টভাবে দল, সরকার, প্রশাসন সকলের দায়িত্ব আছে কলেজে কলেজে এই ধরনের মনোজিৎ তৈরি করায়। স্টাফ হয়ে ঢুকে গেল একটা ছেলে, প্রতিটা কলেজে তৃণমূলের হয়ে গভর্নিং বডিতে এই ধরনের ছাত্র নেতারা আছে, তারা প্র্যাকটিক্যালি কলেজ চালায়। তাদের ভয়ে শিক্ষকরা তটস্থ থাকে, ছাত্ররা তটস্থ থাকে। তাহলে এই ধরনের ছাত্র নেতাদের এই আশকারা দিয়ে মাথায় তুলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তৃণমূল, উল্টো দিকে ছাত্র সংসদ নির্বাচন করাচ্ছে না। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সৃজন, অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যে খবরের দিকে নজর রাখছি, যারা এই মুহূর্তে কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা চমকে যাবেন। কলেজের সিসিটিভি, সেই ফুটেজের অ্যাক্সেসও ছিল এই মনোজিতের হাতে। চাঞ্চল্যকর দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মীর। কার মদতে এত প্রভাব মনোজিতের? যখন তখন কিভাবে কলেজে ঢুকে পড়তো, একের পর কুকীর্তি ঘটাতো? মাথায় যদি কারো হাত না থাকতো তাহলে এত দুঃসাহস মনোজিৎ পেল কোথা থেকে? 3 জন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে, কোন ফুটেজ রাখবে না, সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। আচ্ছা, কসবার কলেজে গণধর্ষণ কাণ্ডে ধৃত 4 জনের বাইরে কি আরো কেউ জড়িত ছিল? সাউথ ক্যালকাটা ল কলেজের কয়েকজন পড়ুয়ার ফোন নাম্বার এবং ঠিকানা জানতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ।
নির্যাতিতা লিখিত অভিযোগে উল্লেখ করেছিলেন সেদিন ইউনিয়ন রুমে আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তারা কারা, ঘটনার সময় তাদের কি ভূমিকা ছিল, ঘটনা সম্পর্কে তারা কতটা অবগত ছিলেন, কাউকে এ বিষয়ে জানিয়েছিলেন কি, তাদের চিহ্নিত করার সঙ্গে পুরো বিষয়টি যাচাই করছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পড়ুয়াদের ফোন নাম্বার এবং ঠিকানা চাওয়া হয়েছে। এদিকে কসবাকাণ্ডে বিশেষ তদন্তকারী দলের সদস্য সংখ্যাও বাড়িয়েছে পুলিশ। সিটের সদস্য সংখ্যা 5 থেকে বাড়িয়ে করা হয়েছে 9। টেনে হিচড়ে বের যে করা হয়েছে এটুকুনি কনফার্ম, মানে এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং সিসিটিভির যে ফুটেজ আমরা পেয়েছি, তদন্তের সাপেক্ষে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। কলকাতা পুলিশ অসাধারণভাবে তদন্ত করছেন, নিশ্চয়ই ভালো রাস্তায় অবশ্যই করছেন, কোনো ডাউট নেই। কিন্তু যা ফুটেজ পাওয়া গেছে ভেরি ডেঞ্জারাস। মানে ভবিষ্যতে কিন্তু এইভাবে টেনে হিচড়ে আপনাকে, মানে আপনার বাড়ি মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে, আমার মেয়েকেও নিয়ে বেরোনো হতে পারে। হয়তো মেয়ে কেন, আমি হয়তো আমার মার ক্ষেত্রে বলতে পারি, আপনার মার, যারা যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং। আমি সম্পূর্ণ কথাগুলো বলছি রাজনীতির ঊর্ধ্বে উঠে, কোনো রাজনৈতিক দল কিচ্ছু যায় আসে না আমার। আজকে যে হাড়হিম করা ফুটেজটা আমরা দেখতে পেয়েছি, ডিউ টু দ্য প্রসিডিওর অফ দ্য ইনভেস্টিগেশন, এই ঘটনা কিন্তু ভবিষ্যতে যে আর ঘটবে না এটা কিন্তু অ্যাসিওর করা যায় না। মুর্শিদাবাদে ফের বিপুল অস্ত্র সহ ধৃত 1। দমকল থেকে উদ্ধার 3টি দেশি বন্দুক, একটি 7mm পিস্তল, উদ্ধার হচ্ছে 28 রাউন্ড কার্তুজ। ধৃত অস্ত্র কারবারির নাম আরব আলী। ধৃতকে আজ আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ। বিপুল অস্ত্র কোথায় পাচার হচ্ছিল তা জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।